তো কেকেআর ফ্যান্স সব থেকে ইন্টারেস্টিং টাইম কিন্তু চলে এসছে। কলকাতা নাইট রাইডার্স পুরো ঘরকে বদল ডালেছে একদম, যেটাকে বলে হিন্দিতে বললে। আর কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে, মানে এই জিনিসটা কিন্তু আইপিএল এর সব থেকে, এই অকশনের আগে সব থেকে ইন্টারেস্টিং একটা টাইম। কোন প্লেয়ার কোথায় যাবে কেউ বলতে পারবে না। মানলাম এটা মিনি অকশন, এখানে অত বড় বড় প্লেয়ারদের নাম নেই। এখানে হচ্ছে 2025 অকশন শুধু কেকেআর এর হতে চলেছে, শুধু কেকেআর এর হতে চলেছে। তবে আমরা এই বছর যেটা দেখেছি আমরা, যে এই বছর কিন্তু সব থেকে আনইমোশনাল কিন্তু ট্রেড হয়েছে এখানে। সে রবীন্দ্র জাদেজা সিএসকে থেকে যাক আরআর এ, বা সঞ্জু স্যামসন আরআর থেকে, এত বছর খেলার পরে এসে সিএসকে তে ট্রেড হয়েছে। বা হচ্ছে কলকাতার আন্দ্রে রাসেলকে রিলিজ করে দিয়েছে কলকাতা। এটা হচ্ছে সব থেকে বড় শকিং নিউজ। এই জিনিসটা কেউ আশা করতে পারেনি, আমরাও ভিডিওতে আশা করতে পারি না, আমরা ভিডিওতে বলিনি, কিন্তু এইখানে যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এত বছরের একটা অ্যাসোসিয়েশন এখন গিয়ে ভাঙলো, একটা এরার শেষ হলো কিন্তু এখন গিয়ে। অবশ্যই আন্দ্রে রাসেল কিন্তু বলেছিল যে আই ওয়ান্ট টু প্লে উইথ কেকে ফর কেকেআর আনটিল আই রিটায়ার। ভাবতে পারিস, তার মানে যতদিন খেলবো। সেম যে জাদেজাও বলেছিল, যে জাদেজা ফ্যামিলি এরকম টাইপে বলেছে। তারপরেও তাদেরকে সবকিছু শেষে এইটাই হচ্ছে ম্যাটার করে। এখন যা বোঝা যাচ্ছে এটাই এখন ম্যাটার করে, এটাই হচ্ছে সবকিছু শেষ মানে ক্রিকেটে। হ্যাঁ, এটাই কিন্তু শেষ ছিল। মানলাম যে রাসেলের সেরকম পারফরমেন্স ছিল না, মাত্র 167 না সামথিং রান করেছে, উইকেটও পায়নি, ঠিক আছে, মানলাম সেটা প্রত্যেক বছর সমান যায় না, কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে আন্ডার রাসেলকে ছেড়ে দেবে। হ্যাঁ, এটা ঠিক ভাই সাহেব। ও যাও, অবশ্যই লাস্ট বছরের পারফরমেন্স খুবই খারাপ ছিল, ওটাই তো বলছি। যাই হোক, তো এত স্যাড হওয়ার কিছু নেই, আমাদের কিন্তু অ্যানালাইসিস অন্যরকম বলছে, ঠিক আছে, আপনারা শেষ অবধি দেখুন, এত দুঃখের হওয়ার কিছু নেই। রাসেল কেকেআর এর ফেস আছে, থাকবে, কেন সেটা আমরা লাস্ট অবধি আপনাদের, যদি ভিডিওটা দেখেন আপনারা বুঝে যাবেন, হয়তো কনভিন্সও হয়ে যেতে পারেন। আর না যদি হন, তাহলে আপনারা তো কমেন্ট সেকশন খোলাই আছে, সে গালি দেন বা ওপিনিয়ন দেন সেটা আপনাদের ব্যাপার, কমেন্ট করবেন। হ্যাঁ, কিন্তু কমেন্ট করবেন। তো কলকাতার কাছে যে টাকাটা রয়েছে, যে সংখ্যক টাকাটা রয়েছে, সেটা হচ্ছে 64 কোটি টাকা। अरे भाई कौन हो तुम? खरीदने वाला, ज्यादा बात मत करना, नहीं तो तुझे भी खरीद लूंगा मैं। মানে 64 কোটি টাকা নিয়ে মিনি অকশনে নামছে। মিনি অকশনে মানে এটা আইপিএল এর হিস্ট্রিতে এরকম প্রথম হলো। হ্যাঁ, অবশ্যই। তুই মানে যেই প্লেয়ারের উপরে হাত রাখবি, মিনিমাম 2-3টে প্লেয়ার কলকাতা যেই প্লেয়ারের উপরে হাত রাখবে সেটা হচ্ছে তার হবে। সে ক্যামেরন গ্রিনকে নিতে চাক না চাক, সেটা কলকাতার নিজস্ব ব্যাপার। একদম, কলকাতা আর চেন্নাই এই দুটো হচ্ছে টক্কর হতে চলেছে। তো আমরা এই ভিডিওতে কলকাতার আজকে টার্গেটেড প্লেয়ার কে কে হতে পারে, কে কে রিলিজ করেছে, এটা তো আমরা অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও। তো টার্গেটেড প্লেয়ার কে কে হতে পারে, কীভাবে টিম বিল্ড হতে পারে, আমরা এই ড্রিলটা কিন্তু আজকে করব। প্লেইং 11 কেমন হতে পারে টার্গেটেড প্লেয়ার নিয়ে, তো এই ভিডিওটা আমরা করব। এবং শুধু কলকাতাও না, প্রত্যেকটা টিমেরই কিন্তু আমরা এরকম ভিডিও নিয়ে আসবো, আমাদের সঙ্গে জমে থাকবে, পরপর ভিডিও আসবেই কিন্তু। আর অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আমাদের সাপোর্ট করবেন এইভাবেই। তো আর সময় নষ্ট না করে একদম পৌঁছে যাই। আজ আমরা প্রথম যে টপিক, সেটা হচ্ছে কলকাতার কাকে দরকার। হ্যাঁ, কাকে দরকার, তার আগে আমি শুধু তোকে বলবো যে কোন কোন স্লট। আচ্ছা, হ্যাঁ, রিলিজ আমি প্রথমে একটু বলে নিই যে রিলিজ কাদের কাদের করেছে। রিলিজ তো আমরা জানি অলরেডি কাদের কাদের করেছে, আর আমি নতুন করে বলার কিছু নেই। মেন প্লেয়ার বলছি কিছু: ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, কুইন্টন ডিকক, তারপরে রামাতুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন, মঈন আলী, আনরেক নোকিয়া, লাভনিত সিসোডিয়া যে কিপার ছিল, 3টে কিপার 3টেকেই ছেড়ে দিয়েছে। তার মানে কিপার এবার লাগছে কলকাতা। মানে কোন কোন স্লট, এটা তুই বল কোন কোন স্লট আর কি। হ্যাঁ, স্লট এবার নিড মানে কি কি দরকার, ঠিক আছে। তো উইকেট কিপার ব্যাটসম্যান সবার আগে দরকার, মিনিমাম 2টো দরকার, মিনিমাম 2টো, কারণ একটাও নেই, একটা মেন খেলানোর জন্য একটা উইকেট কিপার, যাই হোক, একটা দরকার আছে। আচ্ছা, লোয়ার অর্ডারে কিন্তু, বা মিডিল অর্ডারে শেষের দিকে, লোয়ার মিডিল অর্ডারে যেটাকে বলে, একটা পাওয়ার হিটার বা অলরাউন্ডার, এটা কিন্তু কলকাতার দরকার, কারণ রাসেলকে ছেড়ে দিয়েছে। আর উইকেট কিপার তো বললামই আমি, 3টেই উইকেট কিপার ছেড়ে দিয়েছে। মানে রিঙ্কু সিং আর রবমান পাওয়ালি মনে হয়, হ্যাঁ, দুজনই রয়েছে। তাও রিঙ্কু সিংকে আমি মনে করি এবার উপরে খেলানো উচিত, ওর পোটেনশিয়ালটা দেখার জন্য অন্তত।
তো আরেকটা যেটা স্লট ফাঁকা আছে সেটা হচ্ছে একটা ওভারসিজ ফাস্ট বোলার, একটা হলেই যথেষ্ট, বেশি দরকার নেই। আর বোলার সেরকম না, মানে নেই বললেই চলে এবার মিনি অকশনে ফাস্ট বোলার। আর কোনো তো মানে লেভেলের বোলার কেউই নেই, একমাত্র পাথিরানাকে ছেড়েছে সিএসকে, কিন্তু ওর পিছনে সবাই আঁকড়ে ধরে পড়ে থাকবে। হ্যাঁ, ও যাবে মোটামুটি একটা ইয়েতে যাবে, যা বোঝা যাচ্ছে। তো এই ছিল হচ্ছে কেকেআর এর নিট, যে কি লাগতে পারে। আর এটা ছাড়াও যদি আমরা দেখি যে কি লাগতে পারে, টিম এখন যা রয়েছে মোটামুটি তারা সলিড একটা টিম রয়েছে কলকাতার। এখন যে কটা প্লেয়ার রেখেছে কিন্তু প্রত্যেকটাকেই প্লেইং 11-এ খেলানোর মতো প্লেয়ার রয়েছে, এবং ভালো মেন যে প্লেয়ার ইন্ডিয়ান টিমে খেলছে এখন, এরকম প্লেয়ারও কিন্তু কলকাতার রয়েছে। তো মানে এখনো পর্যন্ত 80% অবধি টিম ঠিক আছে, মানে 20% ভরলে একদম ফুলফিল, 20 to 30% ভরতে হবে এখানে, তাহলে মোটামুটি ফিল। কিন্তু এখনো একটা কোশ্চেন রয়ে গেছে, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি কে করবে। ও বাবা, এটা লাস্টে ক্যাপ্টেন্সি, হ্যাঁ লাস্টে আসবে। প্লেইং 11 বানানোর সময় আপনারা সবাই ক্যান্ডিডেট কে আছে সেটাও বলছি আমরা, ঠিক আছে। আর রাহানে আপনাদের মাথায় আসতে পারে, রাহানে কিন্তু রাহানে যে আসতে পারবে কি পারবে না সেটা নিয়েও আমরা আলোচনা করছি লাস্টে আসলে, কিন্তু আমাদের কিন্তু ক্যাপ্টেন্সি সারপ্রাইজ ক্যাপ্টেন্সি হতে চলেছে। হ্যাঁ, যাই হোক, তো এবার টার্গেট প্লেয়ারে আসি আমরা। টার্গেট প্লেয়ার যদি আমরা বলতে চাই, তো প্রথম যে স্লটটা আছে সেটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান। আমি প্লেয়ার বলে দিচ্ছি কে। জনি ব্রেস্টো আছে একজন প্রথম ক্যান্ডিডেট, সেকেন্ড আছে টিম সাইফার্ট আছে, ঠিক আছে। আর 3 নম্বরে আছে ভালো প্লেয়ারদের মধ্যে আর কি, আর সেরকম প্লেয়ার নেই। আর 3 নম্বরে কুইন্টন ডিককে রিবাই যদি পায় হচ্ছে তোর একদম ইয়েতে বেস্ট প্রাইজে পেয়ে যায়। তো জনি ব্রেস্টোর যদি আইপিএল আমরা স্কোর দেখি, যে আইপিএল রেকর্ড যদি আমরা দেখি, 52 ম্যাচে 1674 রান করেছে, 35-এর অ্যাভারেজ, 146-এর তোর স্ট্রাইক রেট রয়েছে। খুব সুন্দর একজন প্লেয়ার, গতবার মুম্বাইতে এসে একদম দুনিয়া হিলা দেঙ্গে করে দিয়েছিল, মানে ওপেনিং হিসাবে কিন্তু পারফেক্ট, হ্যাঁ খুব সুন্দর। আর টিম সাইফার্টের যদি কথা বলি, টিম সাইফার্ট রিসেন্টলি সিপিএল এ ভালো পারফরমেন্স করে এসেছে, টি20 টিমে রেগুলার খেলছে এবং ভালো স্ট্রাইক রেটে কিন্তু টিম সাইফার্ট খেলে। তো দুটো প্লেয়ারের মধ্যে একটা টার্গেট অবশ্যই করবে কলকাতা। মোটামুটি জনি বেস্টো ধরে রাখ তুই, যে এখানে কলকাতা টার্গেট করছে জনি বেস্টোকে। মানে তোর মতে কি হয়, মানে কত দূর অবধি যেতে পারে কলকাতা কত দূর অবধি যেতে পারে টাকায়, অ্যামাউন্টে আর কি, অ্যামাউন্টে 10-12 কোটি জনি বেস্টো, এর উপরে যাবে, কারণ কারোর কাছে টাকাই তো নেই। দেখ চেন্নাই আছে, চেন্নাইয়ের কাছে যে দুখানা কিপার আছে সলিড, ও আর কিপারের পিছনে যাবে না। সঞ্জু স্যামসন আর হচ্ছে তোর এমএস ধোনি, আর জনি বেস্টোকে খেলালে কিন্তু ওপেনিং হিসেবে খেলা লাগবে। সিএসকে এর ওপেনিং স্লট একদম ফুল ফিল আছে, 3-4 নাম্বার অবধি ফিল রয়েছে পুরো। তাহলে এখানে 10-12 কোটি অবধি। আর কলকাতা যদি বলে যে আমি নেব, কে না করতে পারবে? আমার কথা হচ্ছে এটা, কলকাতা যদি বলে আমি নেব, হ্যাঁ জোরজার বলুক তার। তো উইকেট কিপার ব্যাটসম্যান মোটামুটি এটাই ধরে রাখুন, এর মধ্যে হতে চলেছে। আমরা প্লেইং 11 বানাবো, কে আসতে চলেছে আমি বলছি ভালো করে। আর হচ্ছে অলরাউন্ডারের যদি আমরা বলি, প্রথম নাম সব থেকে হট নাম যেটা এখন উঠে আসছে, সব থেকে হট নিউজ আসছে, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিনের নামে। ক্যামেরন গ্রিন কিন্তু এবার শুধু অকশন শুধু দেখবো যে ক্যামেরন গ্রিন এবার কয়েকজন তুলছে আর কি। যদি ফার্স্ট স্লটে যদি আসে ক্যামেরন গ্রিন, মনে কর ব্যাপক পয়সা নিয়ে যেতে চলেছে একদম। আর এমনি তো যেই স্লটে আসুক ও পয়সা নেবে, ক্যামেরন গ্রিনের সময় আটকে রাখবে। আমার মনে হচ্ছে 15-16 কোটি অবধি যাবে আরামসে, 18 কোটিও চলে যেতে পারে, ঠিক আছে। চেন্নাইয়েরও দরকার আছে, কলকাতারও দরকার আছে। ক্যামেরন গ্রিন কিন্তু আইপিএল এ খুব সুন্দর স্ট্যাটস হয়েছে, 29 ম্যাচে 707 রান, 153 স্ট্রাইক রেট আছে কিন্তু, আর আবার 16টা উইকেটও আছে। আর এই বছর মানে ফাটিয়ে দিচ্ছে টি20তে কিন্তু পুরোপুরি ফাটিয়ে দিয়েছে। এই সিরিজটা খেলতে পারেনি, যে একটা সিরিজ ছিল ওটা খেলতে পারেনি চোটের জন্য, কিন্তু ফেরত আসবে, ও মোটামুটি কনফার্মেশন দিয়ে দিয়েছে। আর আরেকটা যেটা আছে, যেটা নিয়ে বলেছিলাম যে এত দুঃখ হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে কলকাতার আমি যা দেখছি অলরাউন্ডার একটা তো খেলাবে না, কলকাতা আগাগোড়া অলরাউন্ডার খেলানোর জন্য ফেমাস। কলকাতা কিন্তু এখানে রাসেলকে আবার নিচ্ছে, এটা ধরে রাখুন আপনারা। এটা কিন্তু রাসেলকে আবার নেবে, অত সহজে রাসেলকে ছাড়বে না এখানে, কারণ রাসেল একটা ব্র্যান্ড ভ্যালু নিয়ে আসে, একটা অলরাউন্ডে মানে বলে ব্যাটে না করলে বলে ও সব থেকে বড় কথা হচ্ছে ওটাই, যে ও ডেথ ওভারে বল করে দিতে পারে। এত এক্সপিরিয়েন্স টি20তে যে ও আরামসে যে কোনো টিম ওকে নিতে চাইবেই। কেন গতবার ব্যাটিং এ ফ্লপ, কিন্তু বোলিং এ কামাল করে দিয়েছে। হ্যাঁ, বোলিং এ একদম পুরো ফাটিয়ে কামাল না করুক, ও সামলে দিতে পারে, 2-3 উইকেটও তো নিচ্ছে, হ্যাঁ নিতে পারে। তো এই দুজনেই ছিল মেইনলি অলরাউন্ডারের ক্যান্ডিডেট, ঠিক আছে। তো ফাস্ট বোলার, এরপরে যদি আমরা স্লটে আসি, সেটা হচ্ছে ফাস্ট বোলারের স্লট। তো এখানে নাম আছে কিছু, কিন্তু সব অকম্মা নাম, ঠিক আছে। দুটো নামই মেইনলি রয়েছে, সেটা হচ্ছে মাইশা পাথিরানা, যে হচ্ছে সিএসকে ছেড়েছে, আর ফাজল হক ফারুকি,
ফাজলাক ফারুকি সেই আফগানিস্তানের বোলার, সুন্দর সুইং বোলার। তো আর যদি কিছু প্লেয়ারে আমি বলে রাখি কারা অ্যাভেলেবেল আছে আর কি, মোহিত শর্মা, আকাশদীপ, জেলাল কোটজিয়া, শামার জোসেফ খেলতে পারে। আমি মনে হয় না কেউ খেলাবে, না আমি মনে করছি ইন্ডিয়ান প্লেয়ারের পিছনে যাবে না কলকাতা, না, কারণ ইন্ডিয়া অলরেডি হার্ষিত রানা রয়েছে, বৈভব আরোরা রয়েছে, উমরান মালিক রয়েছে, আর কাকে দরকার? তাহলে আমার দরকার নেই। স্পিনারও আমার ইন্ডিয়ানই রয়েছে, বরুণ চক্রবর্তী একজন, আর নারায়ণ। কিন্তু আমি আরেকটা জিনিস ভাবছিলাম যে স্পিনার কিন্তু চাই, একটা স্পিনার শর্ট পড়ছে, দুটো স্পিনার যদি খেলায় কেন রয়েছে তোর হচ্ছে বরুণ চক্রবর্তী, অনুকূল রয়। অনুকূল রয় তো রেগুলার প্লেয়ার না, কলকাতা খেলায় না, একটা স্পিনার, একটা ব্যাকআপ স্পিনার নিতে পারে কলকাতা, একটা নিতে পারে ব্যাকআপই, এটা মেন প্লেয়ার হয়তো নাও খেলতে পারে মেন টিমের মধ্যে। হ্যাঁ, যদি যায় সেরকম বেস্ট প্রাইজে হয়তো কিনবে, মাঠ হিসাবে বেস্ট প্রাইজে কিনবে, ওর পিছনে যাবে না ভাই। মাঠ হিসাবে যদি দেখে স্পিনিং ট্র্যাক, তাহলে অনুকূল রয় বা তাকে খেলিয়ে নিতে পারবে, আর যদি দেখে ফাস্ট বোলিং ট্র্যাক, আমাদের তো অলরেডি প্লেয়াররা রয়েছে কলকাতার মধ্যে, যদি স্পিনারের পিছনে যায় হয়তো বেস্ট প্রাইজে হয়তো লাস্টের দিকে নিতে পারে। হ্যাঁ, এটাই। তো এখানে যে আমি দেখছি টার্গেটেড প্লেয়ার দুটোই, পাথি রানা আর হচ্ছে তোর ফাজলাক ফারুকি। তবে আমি এখানে পাথি রানার থেকে ফাজলাক ফারুকিকে বেশি আমি চাইবো যাতে কলকাতায় আসে। কলকাতার মাঠে কিন্তু হিট দ্য ডেক বোলার চলবে না, মার খেয়ে পাগল হয়ে যাবে, যার জন্য নোকিয়া চলেনি, স্পেন্সার জনসন একটু সুইং ছিল, সেরকম চলেনি, এবার ওটা আলাদা ভাগ্যের ব্যাপার। এবার ওদের নিয়েও নিতে পারে, বলা যায় না, ওদের না, স্পেন্সার জনসনকে নিতে পারে, নোকিয়া খেলছে না কোথাতেও, স্পেন্সার জনসনকে ব্যাকআপ বোলার হিসাবে নিতেই পারে, 2 কোটি হয়তো 1-1.5 কোটিতে পেয়ে যেতে পারে। তো এইটা ছিল মোটামুটি টার্গেটেড প্লেয়ার, এর মধ্যে কে নিতে পারে। তো এবার আসবে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে কোন প্লেয়ারকে তাহলে ফাইনালি নিচ্ছে কলকাতা আমাদের মতে। তো টোটাল করবো আমরা আর কি বাজেট হিসাবে। তো ক্যামেরন গ্রিন মোটামুটি 18, আমি ধরে রাখছি হাইয়েস্ট 18 কোটি, ঠিক আছে। আন্ডার রাসেল 10-12 কোটি, তার মানে আমি 12ই ধরলাম, 30 হলো, 18 আর 12। তারপরে হচ্ছে তো জনি বেস্টো আরো 10 কোটি 12 কোটি, 10 কোটি ধর, হ্যাঁ, 30 আর 10 40। ভেঙ্কটেশ আয়ার রয়েছে, ভেঙ্কটেশ আয়ার কিন্তু রয়েছে। আমার মনে হয় কি ভেঙ্কটেশ আয়ার 6-7 কোটিতে চলে আসতে পারে, আর কলকাতা অত সহজে প্লেয়ার ছাড়ে না। আমার মনে হয় যে ভেঙ্কটেশ আয়ার রাসেল দুজনকে কলকাতা 7-8 কোটি অবধি যেতে পারে। ভেঙ্কটেশ আয়ার আরসিবিও যাবে পিছনে, আরসিবির কাছে মনে হয় 15 কোটি মতো বাকি থাকতে পারে, বাকি আছে মনে হয় 15-16 কোটি। তো যাই হোক, আরসিবি পিছনে যাবে 8 কোটি এরকম পেয়ে যাবে। যদি 40 আর 10 50ও হয়, ঠিক আছে, আর একটা 14 কোটি থাকবে। আর ফাস্ট বোলার পাথি রানার পিছনে আমার মনে হয় না যাবে, ফাজলাক ফারুকিকে 4-5 কোটিতে পেয়ে যাবে। মোটামুটি একটা 55 কোটিতে মেন প্লেয়ার কিন্তু সব পেয়ে যাচ্ছে, আর খুচরো প্লেয়ার 1-1.5 কোটি এরকম কিনবে। আমার মনে হয় আমাদের এটা মনে হচ্ছে আজকে মানে মার্ক করে রাখুন যে ভেঙ্কটেশ আয়ার আর রাসেলকে কলকাতা আবার রিবাই করছে, আমরা এটা বলে রাখলাম আজকে, ঠিক আছে। আর না হলে আপনারা কিছু বলবেন, কিন্তু আমাদের আমাদের কাজ হচ্ছে তোর প্রেডিকশন করা, এটা করে দিলাম। আমাদের মধ্যে দুজনকে আবার কিন্তু রিবাই করবে। আর প্লেইং 11 যদি বলি শেষমেশ গিয়ে কেমন দাঁড়াতে পারে, তো জনি বেস্টো নিচ্ছে মোটামুটি, আর সুনীল নারিন, জনি বেস্টো একদম ধাসু হয়ে গেল একদম, ঠিক আছে। তারপরে আসছে তোর হ্যাঁ, এবার হচ্ছে মেন নাম্বার স্লটটা নিয়ে একটুখানি মেন জায়গাতে হচ্ছে ওটা 3 নম্বরে রাহানেকে খেলাবে না আঙ্ক্রিশ রঘুবংশীকে খেলাবে। 3 নম্বরে যদি আমি বলি রাহানেকে খেলাবে, তাহলে আঙ্ক্রিশ রঘুবংশীকে 4-5 নম্বরে নামিয়ে লাভ নেই। তার থেকেও বড় কথা, 4-এ যদি আমি এখানে ক্যামেরন গ্রিনকে রাখতেই হবে, লোয়ার অর্ডারে খেলানো যাবে না। 5-এ রিঙ্কু সিংকে রাখতেই হবে, লোয়ার অর্ডারে খেলানো যাবে না। 6-7 রাসেল, আর যদি একটা ভেঙ্কটেশ আয়ার থাকে তাহলে 6-7-এ মোটামুটি ভেঙ্কটেশ আয়ার 4-5-এ উপর নিচ করে নিতে পারে ভেঙ্কটেশ আয়ারকে নিলে, ঠিক আছে। আর তো প্লেয়ার নেই না, তাহলে এখানে রাহানে কোথায় খেলবে? আচ্ছা, রাহানের ব্যাপারটা একটা, যে রাহানে যদি ক্যাপ্টেনশিপ করে তাহলে কিন্তু ভাই আমার মানে এই 11-এ চান্স পাবে। তাহলে আঙ্ক্রিশ রঘুবংশীকে সেই 3-4 নম্বরে নামাবে হচ্ছে তোর করে ইমপ্যাক্ট প্লেয়ার করে, তাহলে কিন্তু সেই ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং আবার সেই আগের বছরের মতো। আরেকটা কিন্তু দেখ, কলকাতা কিন্তু নিচে চলে যাবে, কলকাতা কিন্তু সবসময় সারপ্রাইজ দিতে ভালোবাসে। ক্যাপ্টেনশিপও দেখা গেল এবার চেঞ্জ হয়ে যাবে, ওটাই হচ্ছে মেন ব্যাপার, যে ক্যাপ্টেন্সি কিন্তু রিঙ্কু সিং কে দিয়ে দিতে পারে কিন্তু কলকাতা। এটা কিন্তু একমাত্র ক্যান্ডিডেট আমি দেখছি, একমাত্র ক্যান্ডিডেট রাহানের। যদি রিঙ্কু সিং চলে আসে, রাহানেকে রাখলো ব্যাকআপ হিসেবে, ঠিক আছে। না পারলে কলকাতা তো আগে হিস্ট্রি রয়েছে মাঝখানে ক্যাপ্টেন চেঞ্জ করার। হ্যাঁ, ক্যাপ্টেন সবাই আবার দেখা গেল রাহানে কিন্তু এই বছর খেললে কিন্তু মেইনটেইন করে দিতে পারে। হ্যাঁ, এটাও হয়ে যেতে পারে। হ্যাঁ, এদের কিন্তু একটা বিশাল আছে। আর হচ্ছে তোর রিঙ্কু সিং ইউপির জন্য ক্যাপ্টেন্সি করে, ওর কাছে এক্সপেরিয়েন্সও আছে টি20 তে ক্যাপ্টেন্সি। তো এটাই মোটামুটি যা বোঝা যাচ্ছে, আমরা রিঙ্কু সিং কে ক্যাপ্টেন ধরে চলছি, গোল্ড কল নিলাম একটা, রিঙ্কু সিং কে ক্যাপ্টেন হিসেবে ধরছি। 3 নম্বরে আঙ্ক্রিশ রঘুবংশী, 4 নম্বরে ক্যামেরন গ্রিন, 5-এ রিঙ্কু সিং,
6 হচ্ছে ভেঙ্কটেশ আয়ার বা 5 ভেঙ্কটেশ আয়ার, ঠিক আছে, উপরে নিচে, তারপরে রাসেল, তারপরে হচ্ছে তোর বোলারে যদি আসে রমনদীপকে মনে হয় না খেলাবে এবছর, ঠিক আছে, বোলারে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। হর্ষিত রানা যা পারফরমেন্স দিচ্ছে ব্যাটিং এ, আর হচ্ছে 8 নম্বরের জন্য রেখেছি তো বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা বা উমরান মালিক, বা হচ্ছে তোর একটা তার সাথে ওভারসিজ ফাস্ট ফাজলাক ফারুকিও খেলতে পারে। আর যদি না হয় তো দেখা গেলো বৈভব উমরান পুরো ইন্ডিয়ান বোলিং লাইন আপের সঙ্গে গেল, এটাও হতে পারে, খেলেছে, হ্যাঁ এটা কিন্তু হতে পারে। যাই হোক, এটাই ছিল মোটামুটি প্লেইং 11 হতে পারে কলকাতার। আপনারাও জানাবেন, এর মধ্যে স্ক্রুটিনি করুন, পুরো ভিডিওটা দেখুন, স্ক্রুটিনি করুন, করে বের করুন যে আপনাদের কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে বা কোন পার্টটায় কি চেঞ্জ আপনাদের মনে হয় যে এরকম না হয়ে এরকম হতে পারে। কমেন্ট করে জানান, আমরা তাহলে নিজেরা ফিডব্যাক পাই যে আরো কিভাবে আমাদের কিছু ভুল হয়েছে কিনা বা আমরা কিছু অ্যাড করতে পারতাম কিনা, অ্যাড করতে পারতাম কিনা। তো এটাই ছিল আজকের ড্রিল। কেকেআর টার্গেটেড প্লেয়ার্স কারা কারা টার্গেট করতে পারে, কেকেআর হ্যাঁ তৈয়ার, করবো লড়বো জিতবো, এটা হচ্ছে অরিজিনাল ট্যাগলাইন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, বাই।